বন্ধুরা, আজ তোমাদের জন্য আগের ভিডিওর শেষ পর্বটি নিয়ে চলে এলাম, যেখানে ইমন ও ভাবির সম্পর্কটা ধীরে ধীরে বেড়ে উঠেছিল এক অন্য মাত্রায়। বন্ধুরা, যারা এই পর্বের প্রথম পর্ব দেখতে চান তারা চাইলে এখনই দেখে নিতে পারো, তাহলে তোমরা পুরোটা শুনলে পানি আউট হয়ে যাবে। ও মুচকি হেসে তাকালো, তারপর গম্ভীর গলায় বলল, ভাবি, তুমি জানো, আমার সবচেয়ে ভয় লাগে তোমার এই নীরবতাকে। তোমার হাসি যেমন সুন্দর, তোমার চুপ ততটাই ভয়ঙ্কর গো। আমি আর কিছু বললাম না, শুধু পাশে বসে থাকলাম। চাঁদের আলোয় আমাদের ছায়াগুলো একে অপরকে ছুঁয়ে যাচ্ছিল। হঠাৎ ইমন হাত বাড়িয়ে বলল, তোমার হাতে খুব নরম গন্ধ, কি লাগিয়েছ ভাবি? আমি হেসে বললাম, নিচকেই কিছু না, এ তো বউ হয়ে থাকার গন্ধ। ইমন আমার কথা শুনে ওর চোখে কেমন যেন একটা আবেগ খেলে গেল। ও বলল, তুমি তো শুধু কারো বউ না, তুমি আমারও কিছু। কি সেটা এখনো ঠিক বুঝে উঠতে পারিনি গি। আমি ওর দিকে চেয়ে হালকা গলায় বললাম, বুঝে উঠিস, তবে দেরি করিস না গি। ও মাথা নিচু করল, আর আমি অনুভব করলাম এই চুপ খেলার ভেতরেও একটা শব্দ আছে, নাম ভালোবাসা। পরদিন সকালে ইমন বারান্দায় দাঁড়িয়েছিল, চোখে ছিল অদ্ভুত এক গম্ভীরতা। আমি চা হাতে ওর পাশে গিয়ে দাঁড়াতেই সে বলল, ভাবি, একটা কথা বলতে চাই, অনেকদিন ধরে বুকের মধ্যে চেপে রেখেছি। আমি একটু চমকে গিয়ে বললাম, বলে ফেল ইমন, না বললে তোর মুখটাই ভার হয়ে থাকে গু। ও আমার দিকে না তাকিয়ে বলল, তুমি আমার ভাবি, কিন্তু কখনোই আমাকে কেবল ভাবির ছোট ভাই মনে করনি। তুমি যে আমার মনের এক কোণায় আস্তে আস্তে গেঁথে গিয়েছ, সেটা আমি নিজের অজান্তেই বুঝে গেছি গু। আমি চুপ হয়ে গেলাম। হাতের কাপের ধোঁয়া আমার মুখে এসে লাগল, কিন্তু বুকের ভিতরের সেই উত্তাপের সঙ্গে তার কোনো তুলনা নেই। আমি হালকা গলায় বললাম, তুই যা বলছিস সেটা যদি অন্য কেউ শুনত তো হয়তো বলতো, এই ছেলেটা একটা ভুল করছে গি। ইমন এবার আমার দিকে ঘুরে তাকিয়ে বলল, ভুল যদি হয় তাহলে সেটা শুধরানো যায়, কিন্তু যদি এই অনুভবটাই অস্বীকার করি তাহলে তো নিজেকেই হারিয়ে ফেলব ভাবি গু। আমি থমকে গেলাম। ওর চোখে জল টলমল করছিল। আমি জানতাম এভাবে আর বেশিদিন চুপ থাকা যাবে না, তবে এ মুহূর্তটা আমি ভাঙতে চাইনি। এই নীরব স্বীকারোক্তির মধ্যেই আমি আমার একান্ত ভালোবাসা খুঁজে পাচ্ছিলাম। ইমনের কথাগুলো সেই সকাল থেকেই মাথায় ঘুরছিল। সে কোনো শিশুসুলভ আবদার করেনি, বরং এমন এক অনুভবের কথা বলেছিল যা আমি নিজেও ভেতরে ভেতরে লুকিয়ে রেখেছিলাম। সেদিন দুপুরে রান্না শেষ করে আমি উঠোনে শুকোতে বসানো কাপড় তুলছিলাম। হঠাৎ পেছন থেকে ইমন এসে দাঁড়াল। সে নিচু গলায় বলল, ভাবি, তুমি কি আজও আমার চোখের দিকে তাকাতে ভয় পাও? আমি কাপড়ের ঝুড়ি পাশে রেখে ওর দিকে তাকালাম। চোখে চোখ পড়তেই যেন সময় থমকে গেল। আমাদের মাঝে তখন শুধু নিঃশব্দ আর হাওয়ার শব্দ ছিল। আমি গলা খাকারি দিয়ে বললাম, ভয় পাই না ইমন, তবে ভয়টা অন্য জায়গায়। এই সম্পর্কটার নাম কেউ বুঝবে না। আমার প্রতি তোমার এই অনুভবটা সমাজের চোখে ভুল হয়ে যাবে। ইমন এক ধাপ এগিয়ে এসে বলল, আমি জানি তুমি আমাকে কোনোদিন কষ্ট দিতে চাও না, তবে আমি এটাও জানি তুমি আমার অনুভূতির মানে বোঝো। তুমি যদি একবার বলো থেমে যাও, আমি সেখানেই থেমে যাব গু। আমি একটু থমকে গিয়ে ওর হাতে হাত রাখলাম। বললাম, থামিস না, তবে যা করিস সেটা যেন আমাদের সম্পর্ককে কুয়াশায় না ঢেকে ফেলে। ভালোবাসা শুধু স্পর্শ নয়, সেটা অনুভবের জায়গায়ও থেকে যায়। ইমন চুপচাপ মাথা ঝুঁকিয়ে সম্মতি দিল। আমরা দুজনেই জানতাম এই পথ সহজ নয়, তবু কোনো এক গোপন সাহসের ছায়ায় আমরা পাশাপাশি হেঁটে যাচ্ছিলাম। আমাদের নীরব ভালোবাসার পথে হঠাৎ করেই ছায়া নেমে এলো। বাড়িতে ইমনের পিস্তুত ভাই আবির এসে হাজির। আবির শহরে কাজ করে, স্টাইলিশ আর মুখখানা ফর্সা। আমায় দেখেই হেসে বলল, ভাবি, তোমায় তো আরও আগেই দেখা উচিত ছিল, পুরো সিরিয়ালের নায়িকা মতো। আমি মুখে হাসি রাখলাম, কিন্তু ইমনের চোখ আমি ফসকাতে পারিনি। ওর ভেতরে কোথাও যেন এক চাপা গরম হাওয়া বইছিল। দুপুরবেলা আবির বারান্দায় বসে আমায় জিজ্ঞেস করল, ভাবি, তোমার জামাই তো বিদেশে, কষ্ট হয় না একা? আমি ঠোঁটে এক হালকা হাসি এনে বললাম, কষ্টগুলো জীবনকে বোঝায়, তবে একা কখনোই নই। এই বাড়ি, এই সংসার আর এই উঠোনেই আমার জগত। ঠিক তখনই ইমন এসে পাশে দাঁড়াল। তার চোখে ছিল এক অদ্ভুত স্পষ্টতা, যেন নিজের জায়গাটা আবার জোর দিয়ে বুঝিয়ে দিতে চায়।
রাতে খেতে বসে আবির হেসে বলল, ভাবি, ইমন তো এখনো অবিবাহিত। তুমি কি ওর জন্য পাত্রী দেখো না? আমার গলা শুকিয়ে গেল। ইমন হেসে বলল, পাত্রী যদি চোখের সামনে থাকে তবে খুঁজতে হয় না গি। আমার হাতটা তখন কাঁপছিল প্লেটের উপর। আবির কিছু বুঝল না, কিন্তু আমি বুঝলাম। ইমন আজও থামেনি, এবং আমার ভেতরেও সেই ঢেউটা চলছে। সকালে উঠেই আবির আমার পাশে এসে দাঁড়াল। চোখে একটু কৌতূহল, একটু খটকা। ভাবি, কাল রাতে ইমনের কথার মানে কি ছিল? আমি থমকে গেলাম। চুলে আঁচড় দিতে দিতে বললাম, মানে আবার কি আবির? ও তো এমনই মজা করে কি? আবির হেসে বলল, ভাবি, মজা আর মায়া এই দুইয়ের ফারাক কিন্তু অনেক গু। তারপর ওর চোখ আমার চোখে আটকে গেল। আমি মুখ ঘুরিয়ে রান্নাঘরের দিকে চলে গেলাম। দুপুরে ইমন যখন মাঠ থেকে ফিরল, আবির আবার ইঙ্গিত করে বলল, ইমন, ভাবির সঙ্গে তোর ভালো বন্ধুত্ব দেখছি। ইমন চুপচাপ হেসে বলল, তুই যা দেখিস সবটাই সত্যি নয় আবির। কিছু কিছু সম্পর্ক বোঝা লাগে, ব্যাখ্যা নয়। আমি ভেতর থেকে শুনছিলাম সবটা। মনটা কেমন জানি একটা কুয়াশায় ঢেকে গেল। সন্ধ্যায় আমি ইমনের সামনে গিয়ে বললাম, তুই আমাকে কেন এমন স্পষ্ট করে দেখিয়ে দিস সবার সামনে? ইমন চুপ। তারপর ধীরে বলে, কারণ এই জগৎ আমার। তুই যে আজ শুধু বৌমা না, তুই আমার পৃথিবীও। আমার কাঁধে তার হাত ছুঁয়ে গেল। মাথা নিচু করে আমি তখন শুধু একটা কথাই ভাবছিলাম, এই ভালোবাসার দায় কে নেবে? সন্ধ্যা নামতেই আবির আরেকবার এসে দাঁড়ালো আমার সামনে। আবিরের কণ্ঠে আজ একটু রুতা। ভাবি, আমার চোখকে আমি অবিশ্বাস করতে পারি না গি। আমি থমকে গেলাম। মনের গভীর থেকে একটা চিনচিনে ভয় উঠে এলো। আমি শান্ত গলায় বললাম, তুই কি কিছু বলতে চাস আবির? আবির গম্ভীর মুখে বলল, ইমনকে আমি ছোট থেকে চিনি। ও যা ভাবে মনে রাখে না। কিন্তু তুমি ভাবি, তুমি তো এমন নও। আমার গলা শুকিয়ে এলো। কিছু বলার আগেই সে হঠাৎ চলে গেল ঘর থেকে। রাত বাড়তে লাগল। আমি একা রান্নাঘরে বসেছিলাম। হঠাৎ ইমন এসে বলল, তুই কথা বলেছিস আবিরের সাথে? আমি চোখ নামিয়ে বললাম, ওর চোখে একটা অজানা অভিমান দেখলাম। ইমন, তুই ওকে কি বুঝালি? ইমন একটু চুপ করে থেকে বলল, আমি কিচ্ছু বলিনি। শুধু চোখে চোখ রেখে ওকে বলেছি তোর যত্ন আমি নিই। কারণ আমি তোকে অনুভব করি ভাবি। আমার চোখের কোণ ভিজে উঠল। এই যে অনুভব, এই যে না বলা প্রেম, তা কি আর চিরকাল লুকিয়ে রাখা যায়? রাতের খাওয়া শেষে আবির ছাদে উঠে গিয়েছিল। আমি জানালার পাশে দাঁড়িয়ে কেবল অনুভব করছিলাম। আমার চারপাশে আবির, ইমন আর আমার ত্রিভুজ প্রেমের বাতাস ঘুরপাক খাচ্ছে। হঠাৎ পেছন থেকে ইমনের কণ্ঠ শুনলাম, তুই জানিস ভাবি, ছোটবেলায় যখন মা আমাকে ফেলে চলে গেছিল, তখন তুই প্রথম মানুষ যে আমার পাশে দাঁড়িয়েছিলি। তখন ভাবিনি তুই এমন করে আমার মনের সব জায়গা দখল করে নিবি। আমি চুপ করেছিলাম। ওর চোখে জল, গলায় এক অদ্ভুত রুক্ষতা আর ভালোবাসার মিশেল। আমি আস্তে করে বললাম, ইমন, আমরা যা অনুভব করি তা যদি সমাজের ছাঁকনিতে না মেলে, তাহলে কি সেটা ভুল হয়ে যায়? ও উত্তর দিল না। শুধু আমার হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, ভুল কি ঠিক ভাবি আমি জানি না। আমি শুধু জানি তুই ছাড়া আমি এখন কিছু ভাবতেই পারি না গে। আমার বুকের ভেতর ঝড় উঠল। আর ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে আবির দাঁড়িয়েছিল, নীরব, নিঃশব্দ, অথচ তার চোখে ছিল একরকম স্বীকারোক্তির আঘাত। সে কিছু না বলে সিঁড়ি বেয়ে নেমে গেল। আমার হৃদয়ের প্রতিটি ধুকপুক শব্দ যেন কানে বাজছিল। এই সম্পর্ক, এই টানাপোড়েন, এ কিভাবে শেষ হবে? রাত গভীর। ছাদে আর কেউ নেই, শুধু আমি আর আমার অনুশোচনা। আবিরকে অনেকবার ফোন করেছিলাম, ধরেনি। সে এমন নয়, এত চুপচাপ চলে যাওয়া তার স্বভাব নয়। হঠাৎ একটা শব্দ শুনে নিচে তাকিয়ে দেখি আবির বাইক স্টার্ট দিচ্ছে। আমি ছুটে গেলাম, আবির দাঁড়াও, প্লিজ একটা কথা বলো। সে থামল, চোখে অদ্ভুত শান্তি। বলল, ভাবি। না, তুমি আজ আর শুধু আমার ভাবি নও, তুমি আমারও ভালোবাসার মানুষ। কিন্তু আমি চেয়েছিলাম সেটা তুমি বোঝো, আমি না বললেও। আজ বুঝলাম আমি হেরে গেছি।
কারণ তোমার কাছে আমি শুধু ইমনদার ভাই। আমি এগিয়ে গেলাম, ওর হাত চেপে ধরলাম। না আবির, তুমি কোনো দিন আমার কাছে শুধু ইমনের ভাই ছিলে না। তুমি ছিলে আমার অনুভব, আমার ভিতরের নিঃশব্দ ভালোবাসা। কিন্তু আমি ভয় পাই সমাজকে, ইমনকে, তোমাকেও। আবির হেসে বলল, ভয় আর ভালোবাসা একসাথে চলতে পারে না ভাবি। আমি যাচ্ছি। যদি একদিন নিজেকে খুঁজে পাও, আমি ঠিক থাকব, কিন্তু অপেক্ষা করব না। সে বাইকে চেপে চলে গেল। আর আমি একা দাঁড়িয়ে রইলাম অন্ধকার উঠোনে। আমার দোষে, আমার দ্বিধায় আমার ভালোবাসা হাতছাড়া হয়ে গেল। আবির চলে যাওয়ার পর বাড়িটা যেন শুনশান হয়ে গেল। আমি জানালায় দাঁড়িয়ে বাইরের অন্ধকারে তাকিয়ে শুধু ভাবছিলাম, এ কি আমার ভালোবাসা শেষ? দুপুরের দিকে ইমন হঠাৎ বাড়ি ফিরে এলো, হাতে একটা চিঠি। আমি ভয় পেয়ে গেলাম। ইমন কিছু না বলে চিঠিটা আমার হাতে দিয়ে বলল, তোমার কাছে এটা ছিল না, কিন্তু আমার কাছে পৌঁছেছে। পরে দেখো। চিঠিটা খুলি। ইমনদা, তোমার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার চোখে তুমি কোনোদিন তাকিয়ে দেখোনি, তাই বুঝোনি ওর ভিতরটায় কি চলছে। আমাকে তুই বলিস, ভাই বলিস, আমি সেগুলো ভালোবাসি, কারণ তুই আমার আপনজন। তাই তোকে ঠকাতে চাইনি। কিন্তু আমি যা অনুভব করি সেটা তো আর লুকাতে পারিনি। ভাবি তো শুধু তোমার স্ত্রী নয়, ও আমার জীবনেও আলো এনেছে। আমি চলে যাচ্ছি, কারণ তোদের সম্পর্কের মাঝে আমি আর থাকতে চাই না। আবির। আমি চিঠি ভাঁজ করে চুপচাপ বসে থাকলাম। ইমন আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, তুমি আমাকে বলনি কেন? আমি কোনো জবাব দিতে পারলাম না, শুধু কেঁদে ফেললাম। ইমন হঠাৎ বলল, চলো গিয়ে ওকে ফেরত আনি, কারণ আমি দেখেছি ওর চোখে যে ভালোবাসা, তা শুধু তোমার জন্য। আমি তাকিয়ে রইলাম অবাক হয়ে। ইমন? সে নিজে আমাকে আবিরের কাছে নিয়ে যাবে? ইমনের সেই কথাটা যেন বাজ পড়ে আমার ভেতরে। চলো গিয়ে ওকে ফিরিয়ে আনি। আমি কাঁপা গলায় বললাম, তুমি কিভাবে এমনটা বললে ইমন? ও শান্তভাবে আমার দিকে তাকিয়ে বলল, তুমি ওর মধ্যে যা পেয়েছ সেটা আমি দিতে পারিনি। আর আবির, ও তো তোকে নিয়ে কখনো খেলেনি। ওর চোখে ভালোবাসা ছিল, আমি দেখেছি। আমি হতভম্ব হয়ে ওর মুখের দিকে তাকিয়েছিলাম। তুমি কি আমার উপর রাগ করনি? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। ইমন হেসে বলল, রাগ করেছি, ভেবেছি বিশ্বাস ভেঙেছে, কিন্তু পরে বুঝেছি তুমি তো এমনটা চাওনি। সময়, একাকিত্ব আর আবিরের ভালোবাসা তোমার ভিতরটাকে নড়িয়ে দিয়েছে। আমি মাথা নিচু করে রইলাম, চোখ দিয়ে চুপচাপ গড়িয়ে পড়ছিল পানি। ইমন আবার বলল, তবে হ্যাঁ, একটা শর্তে আমি ওকে ফিরিয়ে আনতে রাজি। আমি চমকে উঠে বললাম, কি শর্ত? ইমন বলল, ও ফিরলে তুমি ওকে মুছে ফেলবে, শুধু আমার হয়ে থাকবে যেমন থাকার কথা ছিল। আমার গলা শুকিয়ে গেল। এবার আমার সিদ্ধান্ত। আমি কি করব? ইমনের শর্ত শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমি যদি আবিরকে ফিরিয়ে আনি, তবে ওকে ভুলে যেতে হবে? ওর সেই গভীর চোখ, সাহসী ছোঁয়া আর হৃদয় ভরা ভালোবাসাকে? আমি জানি আবির ভুল ছিল, কিন্তু ওর চোখে ছিল যে সত্যিকারের টান। তবুও ইমন আমার স্বামী। ওর হাসি, ওর মমতা, ওর বুকের ছায়াতেই তো আমি প্রথম নিরাপদ ছিলাম। আমি ফিসফিস করে বললাম, তুমি যদি আমার মনে ঝড় দেখেও হাত ধরো, তাহলে আমি বাকি ঝড়টা তোমার কাঁধে রেখেই পার হব। ইমন এক চিলতে হাসি দিল, কিন্তু চোখের কোণে এক ফোঁটা জল লুকানো ছিল। আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম সেদিন সন্ধ্যায়। সেই রাস্তা যেখানে একদিন আবির আমার হাত ধরেছিল। আমার হৃদয় তখন দ্বিধায় ভরা, কাকে ধরব আর কাকে ছেড়ে দেব? কিন্তু তখনই মোড় ঘুরতেই আবিরকে দেখা গেল। সে এক কোণায় বসে মাথা নিচু করে কিছু লিখছে। আমার পা যেন এগোতেই চাইছিল, কিন্তু ইমন আমার হাত শক্ত করে ধরল। আমি থেমে গেলাম। ইমন বলল, তুমি ঠিক করো, আমি চলে যাচ্ছি। যদি ফিরে আসো, দরজা খোলা থাকবে, আর যদি না আসো, আমি জানব তুমিই ঠিক। আমি তাকিয়ে রইলাম। দুজন পুরুষ, একজন আমার স্বামী আর একজন আমার ভুলের ভালোবাসা। আমি দাঁড়িয়েছিলাম রাস্তার মোড়ে। ইমন চলে গেছে,
আর আবির এখন চোখ তুলে তাকিয়েছে আমার দিকে। একটা মুহূর্ত নিঃশব্দ থমকে থাকা, যেখানে শহরের শব্দ, বাতাসের গতি সব যেন স্তব্ধ হয়ে গেছিল। আবির ধীরে উঠে এলো, চোখে ক্লান্তি আর একটা অপরাধবোধের ভার। সে ফিসফিস করে বলল, তুমি এলে? আমি কিছু বলিনি, শুধু তাকিয়ে রইলাম। আবির বলল, আমি জানি আমি ভুল করেছি, তোমায় কষ্ট দিয়েছি, কিন্তু আমি সত্যিই ভালোবেসেছিলাম। এখনো বাসি। আমার চোখ ঝাপসা হয়ে এলো। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, তাহলে কেন সব ভেঙে দিলে আবির? আবির এক নিঃশ্বাসে বলল, কারণ আমি তোমায় পাওয়ার আগে নিজেকে হারিয়েছিলাম। তোমার মতো মানুষকে ভালোবাসা মানে শুধু দখল না, সেটা বোঝার সময় আমার হয়নি। আমি চুপ করে রইলাম। হঠাৎ আবির আমার সামনে হাঁটু গেড়ে বসে বলল, তুমি যদি চাও, আমি একবার শেষ সুযোগ চাই। তোমার পাশে থেকে প্রমাণ দিতে চাই আমি শুধরেছি। কিন্তু আমার চোখে তখন ইমনের মুখ ভাসছিল, যে কোনো দাবি ছাড়াই পাশে ছিল, যে ভালোবাসতে শিখিয়েছে সম্মান দিয়ে। আমি চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেললাম, আর ধীরে ধীরে পেছন ফিরে হাঁটা শুরু করলাম। আবিরের কণ্ঠ কাঁপল, তুমি যাচ্ছ? আমি থেমে বললাম, তুমি আমার ভালোবাসা হতে পারো আবির, কিন্তু ইমন, ও আমার সম্মান, যেটা হারালে আমি আর নিজেকে ফিরে পাবো না। আমি পেছন ফিরে হাঁটছিলাম। আবির তখনও থমকে বসেছিল রাস্তায়, চোখে যেন ভাঙা স্বপ্নের কুয়াশা। তবে আমি জানতাম এই পথ আর আমার না। আমার গন্তব্য এখন ইমনের কাছে, সেই মানুষ যে কখনো জোর করেনি, কিন্তু প্রতিটি মুহূর্তে পাশে থেকেছে। বাড়ি ফিরে দেখি ইমন বসে আছে ছাদে, চুপচাপ, হাতে এক কাপ চা। আমার পায়ের আওয়াজে মাথা তুলল না, শুধু ফিসফিস করে বলল, তুমি তো ওকে ভালোবাসো ভাবি, আমার পাশে এসে শুধু সহানুভূতি দিও না। আমি তা নিতে পারবো না। আমি থমকে গেলাম, তারপর ধীরে ধীরে সামনে গিয়ে বসে পড়লাম ওর পাশে। হাতটা বাড়িয়ে চায়ের কাপটা ওর হাত থেকে নিয়ে বললাম, ইমন, ভালোবাসা যদি শুধু প্রেম হয় তাহলে আমি আবিরকেই ভালোবাসি, কিন্তু যদি ভালোবাসা হয় সম্মান, নির্ভরতা আর বিশ্বাস, তাহলে আমি তোমাকেই ভালোবাসি ইমন। ইমন আমার দিকে তাকালো, চোখে জল, কিন্তু ঠোঁটে এক ফোঁটা হাসি। বলল, তাহলে এবার কি আমাকেই বেছে নিলে? আমি মাথা নেড়ে বললাম, না ইমন, আমি কাউকে বেছে নিইনি, আমি নিজেকে ফিরিয়ে এনেছি, আর তুমি সেই আমির পাশে দাঁড়ানো একমাত্র মানুষ। ইমন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল। আমাদের মাঝখানে নিঃশব্দের একটা কুয়াশা ছড়িয়েছিল, কিন্তু এবার তা কেটে যাচ্ছিল। সন্ধ্যা নামতেই দরজায় টোকা পড়ল। আমি আর ইমন তখনও ছাদের এক কোণে বসে। হাওয়া একটু ঠান্ডা, কিন্তু মনটা শান্ত। ইমন নিচে নামল দরজা খুলতে। আমার বুকের ভেতর হঠাৎ কেমন যেন ব্যথা হলো। মিনিট পাঁচেক পর ইমন ফিরে এলো, হাতে একটা সাদা খাম। কিছু না বলে সেটি আমার হাতে দিয়ে বলল, আবির এসেছে না, শুধু এইটুকু রেখে গেছে। আমার গলা শুকিয়ে গেল, হাত কাঁপছিল, তবু খামটা খুলে চিঠিটা বের করলাম। আবিরের চিঠি। তোমায় ভাবি বলার সময় শেষ হলো আজ। তোমায় আমি কেবল একজন নারীর মতো দেখেছিলাম, ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে, কিন্তু ভালোবাসা মানেই দাবি নয়। তোমার চোখে আমি এখন শুধু একজন প্রাক্তন। ইমনকে দেখে আমি ভেবেছিলাম তোমার পাশে দাঁড়ানো ছেলেটা আমি হব। ভুল ভাবিনি, তবে সময়টা ভুল ছিল। তোমার জীবনে আমি হাওয়া হয়ে যাচ্ছি, কিন্তু বিশ্বাস রেখো, তোমার সুখের খবর শুনে আমি একদিন মুখে হাসি নিয়ে চোখের জল ফেলব। ভালো থেকো ভাবি। আবির। আমি চিঠিটা বুকে চেপে ধরলাম। আমার চোখে জল ছিল, কিন্তু একটু অপরাধবোধ ছিল না, কারণ এবার আমি নিজেকে হারাইনি, নিজেকে খুঁজে পেয়েছি। ইমনের চোখে কোনো দ্বিধা ছিল না। আমার হাতে ধরা চিঠির দিকে তাকিয়ে শুধু বলল, তুমি যদি চাও, তাহলে আমরা একসাথে শুরু করতে পারি, কিন্তু একবার ভাবো ভাবি, এই পথ সহজ হবে না। আমি তাকিয়েছিলাম ওর চোখে। সেই চোখ দুটো আমার সমস্ত ভয়, লজ্জা আর ব্যথা শুষে নিচ্ছিল। হয়তো সমাজ আমাদের মেনে নেবে না,
কিন্তু আমি তো নিজের চোখের আলোকে মিথ্যে বলতে পারি না। সেদিন রাতে আমরা বসে অনেক কথা বললাম। ইমন বলল তার বাবার সঙ্গে প্রথমে কথা বলবে। আমার বুক ধুকপুক করছিল, তবু এবার ভয় পাইনি। পরদিন সকালে ইমন তার বাবার সামনে গিয়েই বলল, বাবা, আমি বৌমাকে বিয়ে করতে চাই। আমরা একে অপরকে ভালোবাসি। আপনি যদি আমাদের পাশে না থাকেন, তাও আমরা থামব না গি। তার বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তোমরা দুজনই বড় হয়েছ, ভালো মন্দ বিচার করার বয়স হয়েছে। যদি সত্যি একে অপরকে বুঝে থাকো, তাহলে আমার আশীর্বাদ রইল। কিন্তু প্রস্তুত থেকো, গ্রাম সমাজ তোমাদের মাফ করবে না সহজে গু। আমার চোখে জল এসে গেল। এই প্রথম কোনো পুরুষ আমার মনের কথা শুনে পাশে দাঁড়ালো। একটা নতুন ভোরের শুরু হলো। ইমন আর আমি একটা ছোট ভাড়া বাড়িতে উঠে এলাম। চার দেয়ালে সাজানো শুধু একরাশ সাহস আর ভালোবাসা। 3 মাসের প্রেম, 3 দিনের সংগ্রাম, আর এক জীবনের শপথ। নতুন ঠিকানায় উঠে এসেছিলাম আমরা। ছোট্ট একটা ভাড়া বাড়ি, তবু আমার কাছে যেন একটা রাজপ্রাসাদ। কারণ সেখানে আমি ইমনের পাশে, একটা পরিচয়হীন ছায়াহীন জীবনের বদলে ভালোবাসার স্পষ্ট আলো ছিল। কিন্তু শান্তি বেশি দিন থাকল না। একদিন সকালে বাজার থেকে ফেরার সময় 2 পাশের বাড়ির মহিলা কানে কানে হাসছিল। এই যে দেখিস না, ওই মেয়ে বউ হয়ে শ্বশুর বাড়ি রেখে নিজের দেওরের সঙ্গে। আরও কুটু কথা আমার কানে ঢুকছিল। আমি মাথা নিচু করে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে এক কাকু বলে উঠল, ভাবি। ভাবির মতো দেখতে, কিন্তু এখন তো পাকা দিদি হয়ে গেছে দেখছি। একটা কাঁটা যেন বুকের মধ্যে বিঁধে গেল। রাতে ইমন যখন ফিরল, আমি চুপ করেছিলাম। ও জিজ্ঞেস করল, ভাবি, তুমি ঠিক আছো? আমি বললাম, তারা আমাকে ভাবি বলে। তোমারও তো লোকে হাসাহাসি করছে। আমরা কি ভুল করলাম ইমন? ইমন আমার মুখের দিকে তাকিয়ে বলল, যদি ভালোবাসা ভুল হয়, তবে আমি ভুল করে গেছি জন্ম থেকে। তুমি আমার সত্যি। আমরা সত্যির বিরুদ্ধে দাঁড়াচ্ছি, ভয়ের নয়। তার এই একটুকু কথায় বুক ভরে গেল। আমার কান্না এলো, কিন্তু এবার সেটা ছিল তৃপ্তির কান্না। পরের দিন শুরু হলো এক নতুন লড়াই। আমি আর ইমন সিদ্ধান্ত নিলাম, নিজেদের সম্পর্ক লুকিয়ে নয়, গর্ব করে সমাজের সামনে তুলে ধরব। সকালবেলা গ্রামের মোড়ল এসে ডাক দিয়ে গেল, বিকেল 4টায় পঞ্চায়েত বসবে। তোমাদের ব্যাপারে সবাইকে ডাকা হয়েছে, থাকতে হবে তোমাদেরও। আমার বুক কেঁপে উঠল। গ্রামের সালিশি সভা মানেই চোখ রাঙানি, শাস্তির ভয় আর অপমানের পাহাড়। ইমন মাথা নিচু করে না হাঁটে। সে বলল, আমি যাব। আমার ভালোবাসা যদি অপরাধ হয়, তবে সেই অপরাধ আমি গর্ব করে স্বীকার করব। তুমি কি আমার পাশে থাকবে? আমি একটুও না ভেবে মাথা নেড়ে বলেছিলাম, তোমার পাশে থাকাই আমার সাহস ইমন। বিকেল 4টা। পঞ্চায়েতের মাঝখানে একটা চেয়ারে আমাকে বসানো হলো। আমার চারপাশে সবাই তাকিয়ে, কারো চোখে কৌতূহল, কারো চোখে তাচ্ছিল্য। মোড়ল বলল, তুমি শ্বশুর বাড়ির বউ, আর তুমি নিজে বলছো তোমার দেওরের সঙ্গে সম্পর্ক? লজ্জা করে না? ইমন এগিয়ে গেল, তার চোখ আগুন। সে বলল, ওর স্বামী গত 3 মাস ধরে বিদেশে, তবে সে ওকে কোনো ভালোবাসা দেয় না। আমি দিয়েছি, মন দিয়ে, স্নেহ দিয়ে, শ্রদ্ধা দিয়ে। তোমরা বলো, এটা কি ভুল? এক বৃদ্ধা উঠে দাঁড়ালেন। আমার শাশুড়ির বান্ধবী ছিলেন। তিনি বললেন, ভালোবাসা ভুল নয়, শুধু সমাজ একে বোঝে না বলেই আমরা তাকে পাপ বলে ফেলি। ওরা যদি একে অপরের হয়ে থাকতে চায়, তবে পাপ নয়, শুধু সাহস। সেই মুহূর্তে পঞ্চায়েতে একটা নিঃশব্দে বিস্ফোরণ হলো যেন। কারো মুখে কথা নেই, কেউ আবার মুচকি হাসল। আমার বুকের ভেতর যেন একটা পাহাড় গলে নদী হয়ে গেল। পঞ্চায়েতের দিনটা কেটেছিল আলোধারিতে। মোড়ল শেষমেশ বলেছিল, তোমরা যদি দুজনেই সম্মত হও, আর মেয়ের শ্বশুরও যদি রাজি থাকে, তবে সমাজ বাধা দেবে না, তবে স্বামীর মতামত লাগবে। সে ফিরে এলে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আমি আর ইমন দুজনেই চুপচাপ বাড়ি ফিরেছিলাম। সন্ধ্যার আলোয় বাড়িটা কেমন জানি অচেনা লাগছিল।
ঠিক 1 সপ্তাহ পরে ফেরত এলো আমার স্বামী। হাত পা মুখ চোখ সবই ক্লান্ত, কিন্তু চেহারায় একটা কেমন হিংস্র গর্জন। আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমার বউ হয়ে আমার ভাইয়ের সঙ্গে? লজ্জা করল না তোমার? আমি নিচু গলায় বলেছিলাম, তুমি কখনো ভালোবেসেছিলে আমাকে? মেসেঞ্জারে অন্য মেয়েদের নিয়ে ব্যস্ত ছিলে। আমি একা ঘরে দিন কাটাতাম। ইমন শুধু সাহচর্য নয়, ভালোবাসা দিয়েছে গি। সে গর্জে উঠল, তাহলে এখনই তালাক? আমার বুক থমকে গেল। তবু শান্ত গলায় বলেছিলাম, দাও, আমি প্রস্তুত। এই সম্পর্কের ভাঙন তো অনেক আগেই হয়েছিল, শুধু কাগজটা বাকি ছিল। শ্বশুরমশাই সামনে এগিয়ে এলেন। তিনি বললেন, আমি সব জানতাম। ইমন কখনো ওর সীমা ছাড়ায়নি, বরং ওই তো আমার ছেলের অপমান সয়ে গিয়েছে। আমি বুমার পাশে আছি। সেদিন মনে হয়েছিল পুরো আকাশ আমার মাথায় ছায়া দিয়ে আছে। স্বামী বাড়ি ছেড়ে চলে গেল, আমরা আর আটকাইনি। পঞ্চায়েত পরবর্তী সিদ্ধান্তে আমাদের সম্পর্ক মেনে নিল। তবে সমাজ মেনে নিলেও আমার মন বারবার পিছনে ফিরে তাকায়। স্বামী চলে যাওয়ার পর বাড়ির বাতাসটা যেন হালকা হয়ে গেল। আমি, শ্বশুরমশাই আর ইমন তিনজনে একসাথে নতুন একটা জীবনের দিকে পা বাড়ালাম। ইমন বলেছিল, ভাবি নয়, এখন থেকে তুমি আমার সঙ্গিনী। নাম ধরে ডাকবো, পারবে তো? আমি হেসে বলেছিলাম, পারবো, যদি তুমিও পারো এই নতুন দায়িত্ব নিতে। সেই রাতে আমরা প্রথমবার একসাথে খেতে বসেছিলাম। ইমনের হাতে রান্না করা মুগ ডাল, ভাজা বেগুন আর আলু ভর্তা। শ্বশুরমশাইও যেন অনেক দিন পর প্রাণ খুলে খেলেন। হাসি, গল্প আর মাঝে মাঝে লাজুক দৃষ্টি, তাদের মাঝে একটা নতুন বসন্ত শুরু হলো। পরদিন সকালে আমি উঠেই দেখলাম ইমন উঠোনে গাছগুলোতে জল দিচ্ছে। ওর চোখে একরাশ শান্তি। পেছন থেকে ডাকলাম, ইমন ঘু। ও ফিরে তাকালো। কপালের ঠিক মাঝখানে সূর্যের আলো এসে পড়েছিল। আমি ওর চোখে প্রথমবার দেখেছিলাম বিশ্বাস। কিন্তু একটা বাইক এসে থামল বাড়ির সামনে। নামল পিন্টু। হ্যাঁ, সেই পিন্টু যে একসময় আমায় আড্ডা দিত, আর যাকে দেখে আমার শ্বশুর রেগে গিয়েছিল। পিন্টু বলল, তুই কি সত্যি ইমনের হয়ে গেলি? আমাকে একবারও বললি না? আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম রে। আমার বুক ধড়াস করে উঠল। ইমন এগিয়ে এসে দাঁড়ালো আমার পাশে। আমি শান্ত গলায় বললাম, পিন্টু, ভালোবাসা মানে গোপন ইচ্ছা নয়। ভালোবাসা মানে সাহস নিয়ে হাত ধরা। সেটা আমি পেয়েছি ইমনের কাছে। আর তোমার সঙ্গে আমার কেবল স্মৃতি ছিল, সম্পর্ক নয়। পিন্টু চুপ করে চলে গেল। কিন্তু তাতে কি ওর গল্প ফুরালো? পিন্টুর বিদায়ের পর মনটা শান্ত ছিল না। তার চুপচাপ চলে যাওয়া যেন নতুন এক ঝড়ের আগাম বার্তা। কিছুদিন পর ইমনের উপর অজানা এক হামলার ঘটনা ঘটে। সে অফিস থেকে ফেরার পথে হঠাৎ বাধা পায়, আর একটা শক্ত হাতে তার পকেট থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। ইমন আমাকে ফোন করে বলল, ভাবি, আমি ঠিক আছি, কিন্তু এটা স্পষ্ট যে কেউ আমাদের জীবনে সমস্যা সৃষ্টি করতে চাইছে। আমার হৃৎপিণ্ড দ্রুত ঢুকছে। আমি বললাম, চিন্তা করো না ইমন, আমি তোমার পাশে আছি। পরদিন সকালে শ্বশুরমশাই এসে বললেন, আমরা সকলে একসঙ্গে থাকলে কেউ আমাদের কাছে হাত বাড়াতে পারবে না। এবার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। আমি আর ইমন চোখ মিলিয়ে বললাম, আমরা একসঙ্গে আছি, আর এর থেকে শক্ত কেউ নেই। কিন্তু রাতে যখন দরজা বন্ধ করলাম, আমার মনে হচ্ছিল কেউ আমাদের উপর নজর রাখছে। শুধু ভালোবাসা আর সাহস কি যথেষ্ট হবে? এই নতুন যুদ্ধে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে তো? পিন্টুর হঠাৎ আচরণে একরাশ সন্দেহ জাগছিল আমার মনে। সে আর আগের যেমন সরল আর খোলা মনের বন্ধু নয়। তার চোখে এবার ছিল কোনো গোপন ইচ্ছার ছায়া। একদিন বিকেলে পিন্টু হঠাৎ আমার কাছে এসে বলল, ভাবি, আমি শুধু বন্ধু নই, আমি তোমার জন্য সব করতে রাজি। কিন্তু ইমন তোমার জন্য ভালো নয়। আমি ধীরে ধীরে বললাম, পিন্টু, তোমার ভালোবাসা বুঝতে পারছি, কিন্তু আমার জীবন আমি নিজেই ঠিক করব। তবে পিন্টুর কথা যেন এক বিষাক্ত তীর হয়ে বেজে উঠল। সে তার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিল।
ইমনকে বিচ্ছিন্ন করার জন্য সে প্রস্তুতি নিচ্ছিল। সেদিন রাতে আমি ইমনের হাতে হাত রেখে বললাম, আমরা একসঙ্গে থাকব, পিন্টু যাই করুক। তুমি আমার শক্তি আর আমি তোমার গু। ইমন হাসল। ভাবি, আমি তোমার পাশে আছি সব সময়। পিন্টুর চোখ যত বাড়ছিল তত বাড়ছিল আমাদের সতর্কতা। ইমন বলল, ভাবি, আমি আর তোমাকে একসঙ্গে থাকতে হলে আমাকে ঝুঁকি নিতে হবে কি? আমি মাথা নেড়ে বললাম, আমি প্রস্তুত ইমন, কিন্তু আমরা যেন একসঙ্গে থাকি গু। একদিন রাতে ইমন অফিস থেকে ফেরার সময় পিন্টুর গ্যাংয়ের মুখোমুখি হল। তারা হুমকি দিল, এটা তোমার শেষবারের সতর্কতা গু। ইমন শান্ত হয়ে বলল, আমি ভয় পাই না। ভাবিকে আমি ছিনিয়ে নিতে দেব না গি। আমি শুনে কেঁদে ফেললাম। ইমন, নিজের জীবন ঝুঁকিতে ফেলো না গি। ইমন বলল, তোমার জন্য সব করব ভাবি। ভালোবাসাই আমার শক্তি গু। আমাদের ভালোবাসা ছিল কঠিন পরীক্ষার মুখোমুখি, তবুও আমরা একসঙ্গে থেকে সেই ঝড় পার হওয়ার দৃঢ়সংকল্প করেছিলাম। পিন্টু আর তার লোকেরা থামেনি। তারা এক রাত আমাদের বাড়ির কাছে এসে শব্দ করছে, গালাগালি করছে। আমার হৃদয় থেমে যাচ্ছিল। ইমন দাঁড়িয়ে ছিল আমার পাশে, যেন এক পাহাড়ের মতো অবিচল। একদিন ইমন জানতে পারল পিন্টু তার অফিসের এক গুরুত্বপূর্ণ রিপোর্ট নষ্ট করেছে, যার ফলে ইমনের চাকরিতে ঝুঁকি সৃষ্টি হল। ইমন আমাকে বলল, ভাবি, ওরা আমাদের ভেঙে দিতে চায়, তবে আমরা আরও শক্ত হয়ে দাঁড়াব। আমি চোখের পানি মুছে বললাম, আমরা একসঙ্গে আছি আর একসঙ্গে থাকব। আমাদের ভালোবাসা এখন শুধু হৃদয়ের নয়, একটা যুদ্ধ। যুদ্ধ যেখানে জয়লাভ করতে হবে বিশ্বাস আর সাহসে। ইমন কষ্ট পেলে হাল ছাড়েনি। সে আমার জন্য লড়েছে। আমরা দুজনে একসঙ্গে ধৈর্যের শক্তি দিয়ে বাধা পেরিয়ে চলেছি। একদিন পিন্টুর চালাকি ফাঁস হল। শ্বশুরমশাই খবর পেয়ে গ্রামে সবাইকে সামনে এনে বললেন, এই হলো সেই লোক যিনি আমাদের শান্তি নষ্ট করতে চাইছে গি। গ্রামবাসীরা পিন্টুর বিরুদ্ধে দাঁড়াল। পিন্টু অবশেষে বুঝল তার সময় শেষ। আমাদের ভালোবাসা জয়লাভ করল, শুধু হৃদয়ে নয়, সমাজের সামনে। আমি ইমনকে ধরে বললাম, তুমি আমার শক্তি, আমার জীবন গু। ইমন হাসল, আমার কাছে তুমি সবচেয়ে বড় জয়। গ্রামের কাটা কথাগুলো ধীরে ধীরে মিলেমিশে গেল। ইমন আর আমি নিজের ছোট্ট ঘরেই গড়ে তুলেছিলাম নতুন জীবনের বুনন। শ্বশুরমশাই আমাদের পাশে থেকে সাহস দিয়ে গেলেন, আর গ্রামের অনেকেই আমাদের গ্রহণ করতে শুরু করল। সকালে ঘুম থেকে উঠে আমি যখন ইমনের হাত ধরে হাঁটতে যাই, মনে হয় পৃথিবীর সব সুখ আমাদের সঙ্গে। ইমন বলল, ভাবি, তুমি ছাড়া এই জীবন পূর্ণ হতো না গে। আমি হাসি দিয়ে বললাম, তুমি আমার প্রেরণা, আমার সবকিছু গু। আমাদের ভালোবাসা আজ শুধু একটি নাম নয়, একটা জীবনের আশ্বাস। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।